রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেবে না জামায়াত, 10 বছরের মধ্যে সরকার গঠনের সক্ষমতার বার্তা এনসিপির। দিল্লিতে হাসিনাকে গণমাধ্যমে কথা বলতে দেওয়ায় ক্ষুব্ধ বাংলাদেশ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত সময় শেষ হয়নি 33% গবেষণা, বরাদ্দ প্রত্যাহারের হুঁশিয়ারি। 5 বছর ধরে রংপুর মেডিকেলের হিমঘরে ভারতীয় নাগরিকের মরদেহ, আগ্রহ নেই পরিবারের। তীব্র গ্যাস সংকটে ব্যবসায় মন্দা ফিলিং স্টেশন মালিকদের, সরবরাহ দ্রুত স্বাভাবিক করার দাবি। আমন্ত্রণ চ্যানেল 24-এর সকাল 10টার খবরে শুনছিলেন একেএস সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি সারিকা তাবাসসুম। রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেবে না জামায়াত ইসলামী। দলটির নেতাদের দাবি, প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতার কাছে পদটি শুধুই আলংকারিক। জুলাই সনদের পুরোপুরি বাস্তবায়ন ছাড়া বদলাবে না ফ্যাসিবাদী কাঠামো। রমেশ হোসেনের রিপোর্ট। মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর এখন আলোচনায় রাষ্ট্রপতি নির্বাচন। পদত্যাগের 90 দিনের বাধ্যবাধকতা থাকলেও এখনও ভোটের তারিখ ঘোষণা করেনি নির্বাচন কমিশন। নির্বাচনে বিএনপির প্রার্থী ঠিক করতে এরই মধ্যে দায়িত্ব দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে। সংসদের সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপির প্রার্থী নির্বাচিত হবেন, এটা প্রায় নিশ্চিত। সংসদের নির্বাচিত তবে এই নির্বাচনে সুযোগ আছে বিরোধী দলের প্রার্থী দেবার। তবে জামায়াত ইসলামী জানিয়েছে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেবে না তারা। যে সংখ্যাগরিষ্ঠ দল যারা ক্ষমতায় থাকে তাদেরই মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী যিনি থাকবেন তিনি বিজয়ী হবেন। শুধু লোক দেখানোর জন্য গণতন্ত্রের সৌন্দর্যের নামে নিশ্চিত পরাজয় জেনে আরেকজন ব্যক্তিকে প্রার্থী করা, এটা হচ্ছে রাজনীতিতে মানুষের কাছে আমার মনে হয় যে এটা একটু হাস্যস্করভাবে হবে। একটা মতামত দিতে পারি যে কোনো পুতুল রাষ্ট্রপতি না হয়ে সংবিধানের এবং রাষ্ট্রের গার্ডিয়ান হবেন এমন একজন রাষ্ট্রপতি যিনি রাষ্ট্র এবং সংবিধানকে রক্ষার প্রশ্নে কোনো দলের দিকে ঝুঁকবেন না। তবে বিরোধী দল চাই প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য, তা না হলে থেকে যাবে ফ্যাসিবাদী ব্যবস্থা। বিদ্যমান সংবিধানে এত ক্ষমতা দিয়ে রাখা হয়েছে, অসীম ক্ষমতা, তার লাগাম কেউ টানতে পারে না। পিএসসির চেয়ারম্যান কী হবে, অ্যান্টি কারাপশনের চেয়ারম্যান কমিশন কী হবে, চিফ জাস্টিস কী হবে, হুইল বি দ্য চিফ অফ দ্য কেয়ারটেকার গভর্নমেন্ট, নানান জায়গায় প্রধানমন্ত্রীর ইচ্ছা কী সেটা পূরণের যত ব্যবস্থা তা সংবিধানে আছে। সেই জন্য আমরা মনে করি যে রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য ঠিক থাকতে গেলে এই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। 350 সংসদ সদস্যের ভোটে নির্বাচিত হবেন দেশের 23তম রাষ্ট্রপতি। রমিজ হুসাইন, চ্যানেল 24, ঢাকা। রাজনীতির ময়দানে অন্যতম আলোচিত ও নবীন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। চ্যানেল 24-কে দেওয়া সাক্ষাৎকারে দলটির আহ্বায়ক দেন 10 বছরের মধ্যে সরকার গঠনের সক্ষমতা অর্জনের বার্তা। জামায়াত প্রসঙ্গে তিনি বলেন, সংস্কার প্রশ্নে ঐক্য থাকলেও কোনো দলের ঐতিহাসিক দায় নেবে না এনসিপি। জুমাতুল বিদার রিপোর্ট। রাজনীতির ময়দানে অন্যতম আলোচিত ও নবীন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সামনে রেখে বাংলাদেশের জনগণের স্বার্থকে সামনে রেখে সকলে ঐক্যবদ্ধভাবে রাজনীতি এবং রাষ্ট্র বিনির্মাণ করব। বিভক্তির বদলে ঐক্যের ডাক দিয়ে অভ্যুত্থানের 7 মাসের মাথায় জন্ম নেয়া দলটির গঠন নিয়ে রয়েছে নানা প্রশ্ন। আজকে আমাদেরকে বিরল সুযোগ এসেছে। তবে সব প্রশ্ন উড়িয়ে দিয়ে রাজপথে সংগ্রামের 1 বছরেই জাতীয় সংসদে জায়গা করে নিয়েছে 6 এনসিপি নেতা। রাজনীতির মাঠে বাধা পেরিয়ে দলটির নেতারা এগিয়ে যেতে চান বহুদূর। অবশ্যই নতুন দল অনিবার্য ছিল, বরং নতুন দল হওয়ার ফলেই পুরনো দলগুলো একটা চাপে পড়েছে। চ্যানেল 24-কে দেয়া সাক্ষাৎকারে এনসিপির আহ্বায়ক দিলেন 10 বছরের মধ্যে সরকার গঠনের সক্ষমতা অর্জনের বার্তাও। 10 বছর আমরা এটাকে একটা টার্গেট ধরেছি যে 10 বছরের মধ্যে আমরা চাই যে এটা শুধু রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার বিষয় না, বিষয়টা হচ্ছে এনসিপিকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা করা এবং আমাদের
এই গণ অভ্যুত্থানের যেই আমাদের দাবিগুলো সেগুলো বাস্তবায়ন করা। জামায়াতে ইসলামীর সাথে জোট প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, সংস্কার প্রশ্নে ঐক্য থাকলেও কোনো দলের ঐতিহাসিক দায় এনসিপির নয়। স্বাধীনতা বিরোধী বা এগুলার এই দায় কেন এনসিপির পূর্ববর্তীরা, আপনি কারোর সাথে জোট করলে কি তার সকল দায় আপনি নেবেন? বিষয়টা এরকম না যে আমরা জামাতের সকল বিষয়কে সাবস্ক্রাইব করি বা জামাত আমাদের সকল বিষয় সাবস্ক্রাইব করে। আদর্শিকভাবে আমরা আলাদা এবং আমরা অনেকগুলো কর্মসূচি, অনেকগুলো পলিসিতেও আমরা আলাদা। তো জোট তৈরি হয়েছিল একটা রাজনৈতিক বাস্তবতার প্রেক্ষিতে। ওই বাস্তবতা যতক্ষণ থাকবে ততক্ষণই জোট থাকবে। যখন মনে হবে যে না, এখন আর ওই বাস্তবতা নাই, তখন জোট থাকবে না। বিভিন্ন দেশের সাথে চুক্তি নিয়েও এনসিপির অবস্থান পরিষ্কার করেন নাহিদ। ঢালাওভাবে চুক্তির বিরোধিতা না করে গুরুত্ব দিলেন আন্তর্জাতিক ভারসাম্যপূর্ণ কূটনীতি ও জাতীয় স্বার্থকে। কিছু ভূ রাজনৈতিক বাস্তবতা আছে, আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রির বিষয় আছে। তো সবগুলা বিবেচনা রেখে আমাদের মার্কিন চুক্তি নিয়ে কথা বলতে হবে এবং আন্তর্জাতিক যেই ভারসাম্যপূর্ণ কূটনীতির কথা আমরা বলি, সেইখানে আমাদের সার্বভৌমত্বটাকে অটুট রেখেই সবার সাথে সম্পর্ক রাখতে হবে এবং আমাদের জাতীয় স্বার্থ যেখানে সবচেয়ে বেশি সেটা আদায় করতে হবে। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা। দিল্লিতে শেখ হাসিনাকে গণমাধ্যমে সরাসরি কথা বলার সুযোগ করে দেয় ক্ষোভ জানিয়েছে বাংলাদেশ। বিবৃতিতে এমন পদক্ষেপকে সার্বভৌমত্ব ও জুলাই শহীদদের চরম অবমাননা বলছে পররাষ্ট্র মন্ত্রণালয়। জানায়, জুলাই হত্যায় দণ্ডিত হাসিনা এবং তার চক্রের স্থান নেই রাজনীতিতে। 2 বছর আগে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ সরকার। ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণ অভ্যুত্থান দিবসের দ্বিতীয় বার্ষিকীতে দিল্লিতে সংবাদ সম্মেলনে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য দেন তিনি। উত্তর দেন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের। শুরু থেকেই এ ধরনের আয়োজনের বিরোধিতা করে আসছে ঢাকা। সংবাদ সম্মেলনের পরপরই প্রেস বিজ্ঞপ্তি দেয় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। বলা হয়, পলাতক ও দণ্ডিত গণহত্যাকারী শেখ হাসিনাকে গণমাধ্যমের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ করে দেয় ক্ষুব্ধ ঢাকা। বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকীতে শেখ হাসিনার এই আলাপচারিতা বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি অবমাননা এবং জুলাই শহীদদের প্রতি গুরুতর অপমান। এর মাধ্যমে জুলাই আগস্টের নৃশংস হত্যাকাণ্ড অস্বীকার করে ইতিহাসের গতিপথ বদলে দেওয়ার চেষ্টা করেছেন তিনি। সরকার বলছে, দেশের জনগণ অতীতেও এমন প্রচেষ্টা প্রত্যাখ্যান করেছে, এখনও তা অব্যাহত আছে। বিজ্ঞপ্তিতে এও বলা হয়, বাংলাদেশ আর কখনো ফ্যাসিবাদের অন্ধকার যুগে ফিরে যাবে না এবং দেশ কখনো কোনো তাবেদার রাষ্ট্রে পরিণত হবে না। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সার্বভৌম সমতা, পারস্পরিক শ্রদ্ধা, একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং জাতীয় মর্যাদার ভিত্তিতে ভারতের সঙ্গে গঠনমূলক, পারস্পরিক লাভজনক ও প্রগতিশীল সম্পর্ক বজায় রাখতে আগ্রহী বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ, 2013 সালের প্রত্যর্পণ চুক্তির আওতায় সাজাপ্রাপ্ত শেখ হাসিনাকে ফেরত পাঠাতে বাংলাদেশের বারবার অনুরোধের কোনো সাড়া দেয়নি ভারত, বরং তাকে প্রকাশ্যে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সুযোগ করে দিয়েছে, যা এদেশের জনগণের অনুভূতিতে আঘাত এবং দুদেশের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টার জন্যও ক্ষতিকর। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত সময় শেষ হয়নি 33% গবেষণা। 482 প্রকল্পের মধ্যে জমা পড়েনি 158টির চূড়ান্ত প্রতিবেদন। এজন্য অবকাঠামো সংকট ও সময় মতো অর্থ না পাওয়াকে দুষছেন শিক্ষকরা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ে গবেষণাপত্র জমা না দিলে ফেরত নেওয়া হবে বরাদ্দ। আবির হোসেনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আমানুল্লাহ আমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রভাষক মোহাম্মদ আলামিন হোসেন বর্তমানে গবেষণা করছেন বায়ু দূষণ নিয়ে। জানার চেষ্টা করছেন বাতাসে ক্রোমিয়ামের মাত্রা কিভাবে কমানো যায়। এই গবেষণায় প্রয়োজন ICP-MS এর মতো অত্যাধুনিক যন্ত্র, যার দাম কোটি টাকারও বেশি। কিন্তু বিশ্ববিদ্যালয়ে যন্ত্র না থাকায় বিকল্প উপায় চালিয়ে নিতে হচ্ছে গবেষণা। তিনি জানান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে গবেষণার অর্থ পেতেও লেগেছে প্রায় 6 মাস।
আমরা যারা আর কি এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি নিয়ে কাজ করি, এয়ার পলিউশন নিয়ে, সেগুলো টক্সিক যে অর্গানিক পলিউটেন্টগুলো আছে সেগুলোকে ডিটারমাইন করার জন্য, কোয়ান্টিফাই করার জন্য জিসিএমএস, এলসিএমএস সেম হলে আরও ভালোভাবে আমরা ইমেজগুলো দেখতে পারি। প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট অনেক কস্ট অনেক বেশি, তো এক্সপেন্সিভ এগুলো, তো 1 থেকে 1.5 কোটির মধ্যে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী 2020-21 থেকে 2024-25 অর্থবছর পর্যন্ত ইউজিসির অর্থায়নে মোট 482টি গবেষণা প্রকল্প অনুমোদন দেয়। এর মধ্যে 158টি প্রকল্পের চূড়ান্ত প্রতিবেদন এখনও জমা পড়েনি, যার পেছনে আছে সময়মতো অর্থ ছাড় না হওয়া এবং বিদেশ থেকে যন্ত্রাংশ আনতে দীর্ঘসূত্রতার মতো নানা কারণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য জানান, নির্ধারিত সময়ে গবেষণা শেষ করতে না পারলে প্রকল্পের অর্থ ফেরত নেওয়া হবে। বেসিক্যালি টাকাটা আমরা দেরি করে দিয়েছি, যার জন্য তারা এখন কাজ করতেছে, এই জন্য প্রজেক্টটা জমা দেওয়া হয়নি। আর যারা জমা দেন না তারা কিন্তু আর কখনো প্রজেক্টের জন্য অ্যাপ্লাই করতে পারেন না। ইভেন তারা যখন রিটায়ারমেন্টে যাবে এই পরিমাণ টাকা তাদের কাছ থেকে কেটে নেওয়া হবে। আমাদের যে র্যাঙ্কিং বা স্কোপাস ইন্ডেক্স জার্নালে পাবলিকেশন জমা দিতে হবে। তার মানে আমরা যে টাকাটা দেই তার যে কোয়ালিটি রিসার্চ করতেছে কিনা সেটা আমাদের ওই যে পাবলিকেশনের মাধ্যমে উঠে আসে। তবে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ডক্টর নাদিম মাহমুদ মনে করেন, সবসময় গবেষণার প্রত্যাশিত ফলাফল নাও আসতে পারে, কিন্তু ভবিষ্যৎ গবেষণায় সহায়তার জন্য ফলাফল প্রকাশ করা জরুরি। গবেষণার ক্ষেত্রে যে সব ক্ষেত্রে সফল হবে তার কোনো নিশ্চয়তা নেই। অর্থাৎ আপনার গবেষণার ফলাফল যেটাই হোক সেটাই আপনাকে আপনার সংশ্লিষ্ট ফান্ড রাইজারের কাছে আপনাকে জমা দিতে হবে। এই ধরনের গবেষণার প্রকল্পগুলো স্বচ্ছতা যত জবাবদিহি সামনে আসবে তত এর ফলাফল আরো সামনে ভালো কিছু বয়ে আনবে। নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষকদের গবেষণা নিশ্চিত করতে হলে প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত করে সমাধানে উদ্যোগ নিতে হবে বিশ্ববিদ্যালয়গুলোকে। আবির হোসেন, চ্যানেল 24, ঢাকা। দুয়ার খুলল জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের। এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঘুরে দেখেন স্মৃতি জাদুঘর। পরে প্রধানমন্ত্রী বলেন, এই জাদুঘর একক দল বা ব্যক্তির রাজনৈতিক ভাষ্য প্রতিষ্ঠার স্থান হবে না। সতর্ক করেন ইতিহাসের অসম্পূর্ণ ও অতিরঞ্জিত বয়ান নিয়ে অহেতুক ইস্যু তৈরি করে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারেক রহমান। একসময় এটি ছিল প্রধানমন্ত্রীর বাসভবন। দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে যেখান থেকে নির্দেশ আসতো গণতান্ত্রিক আন্দোলন দমনের। রাজনৈতিক পট পরিবর্তনের পর সেটি এখন জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। দ্বিতীয় জুলাই গণঅভ্যুত্থান দিবসে জাদুঘরটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ঘুরে দেখেন অভ্যুত্থানের ঘটনা প্রবাহের আলোকচিত্র, স্মৃতিচিহ্ন ছাড়াও হাসিনা আমলের দমন-পীড়নের নানা প্রমাণাদি। এরপর প্রধানমন্ত্রী যোগ দেন উদ্বোধনী অনুষ্ঠানে। মঞ্চে ওঠার পর দর্শক সারিতে থাকা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ডেকে নেন তারেক রহমান। এটা আমাদের ইতিহাসের একটা নতুন পর্যায় সৃষ্টি করেছে। এই জাদুঘর তাৎক্ষণিকভাবে অতীতকে ধারণ করেছে, কিন্তু ভবিষ্যৎ রচনা করেছে। আমরা কারা, কি চাই, আমাদের মনে কি ছিল। প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, অসম্পূর্ণ অতিরঞ্জিত বয়ান ইতিহাসকে শক্তিশালী করে না। আশা করেন জুলাই স্মৃতি জাদুঘর কোনো দল বা ব্যক্তির একক রাজনৈতিক ভাষ্য প্রতিষ্ঠার স্থান হবে না। এই জাদুঘর কোনো একটি দল, গোষ্ঠী বা ব্যক্তির একক রাজনৈতিক ভাষ্য প্রতিষ্ঠার স্থান হবে না। কারণ 2024 সালের গণ অভ্যুত্থান কোনো একক ব্যক্তি, গোষ্ঠী কিংবা দলের নয়। এই অভ্যুত্থানের মহানায়ক বাংলাদেশের গণতান্ত্রিকামী জনগণ। তারেক রহমান আরো বলেন, কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা করছে। এতে পতিত শক্তির পুনরুত্থানের পথ সুগম হচ্ছে কিনা তা ভেবে দেখার আহ্বান জানান তিনি। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা শুরু করেছে। এসব পরিস্থিতি তৈরি করে তারা নিজেদের অজান্তেই পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের পুনরুত্থানের পথ সুগম করছে কিনা সেটি মনে হয় ভেবে দেখা প্রয়োজন আমাদের। প্রধানমন্ত্রীর আশা, ভবিষ্যৎ প্রজন্মের সামনে পূর্বসূরিদের সাহসী ইতিহাস তুলে ধরবে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। এবং সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা। বলছিলাম, সবার জন্য খুলে দেয়া হয়েছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। আমরা আরো খবর জানবো। জাদুঘর প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুহাজির হক।
মহাজি, সকাল সকাল জাদুঘর প্রাঙ্গণে উৎসুক জনসাধারণের ভিড় কেমন দেখছেন? আমরা লাইন দেখতেই পাচ্ছি। গতকালকে তো অনেকের ক্ষোভ ছিল, আজকে কেমন প্রতিক্রিয়া জানাচ্ছে? সারিকা, সকাল সকাল জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে আমরা বেশ লম্বা একটা লাইন দেখতে পাচ্ছি, যেখানে নানা শ্রেণী পেশার মানুষ এবং বিভিন্ন প্রান্ত থেকে আসলে তারা সবাই ছুটে এসেছেন জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘর দেখতে। মূলত গতকাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবার পর থেকেই এক ধরনের ক্ষোভ ছিল মানুষের, কেন উদ্বোধনের পরপর এটি খুলে দেওয়া হলো না। কিন্তু আগে থেকেই যদিও বলা ছিল যে 6 আগস্ট অর্থাৎ উদ্বোধনের পরদিন এটা সবার জন্য খুলে দেওয়া হবে এবং সেটার জন্য কিছু প্রক্রিয়া রয়েছে। অনলাইনে টিকিট কাটার ব্যবস্থা রয়েছে। সেখানে বড়দের জন্য প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়েছে 50 টাকা এবং শিশুদের জন্য সেটা নির্ধারণ করা হয়েছে 25 টাকা। এটা আগে থেকেই বলা ছিল, কিন্তু প্রথম দিনই আসলে এক প্রকার কি বলবো, এই জনরোষ ছিল কালকে ব্যাপক। সে কারণে বিকেলবেলা একটা অংশ তারা প্রবেশ করতে পারে, যদিও বলা ছিল যে জুলাইয়ের আহত শহীদ পরিবারের সদস্য তারা প্রবেশ করতে পারবেন, কিন্তু কালকে আমরা দেখেছি যে একটা বড় অংশ তারা ভেতরে প্রবেশ করতে পেরেছেন। এবং এখন এই যে লম্বা সারি আপনি দেখতে পাচ্ছেন, মূলত এখনও জুলাই যে জাদুঘরটি রয়েছে সেটি এখনও খোলা হয়নি। বলা হচ্ছে যে 11টা থেকে এটি চালু করা হবে এবং এর জন্যই এই লাইন এত বড় হয়ে গেছে। এবং আজকে ধারণা করা হচ্ছে উদ্বোধনের পর দিন অনেক মানুষের সমাগম হবে। আমরা গতকাল থেকেই দেখতে পাচ্ছিলাম যে এই জুলাই জাদুঘর নিয়ে সাধারণ মানুষের, বিশেষ করে যে যারা এই জুলাই অভ্যুত্থানে একেবারেই সম্মুখ সারিতে ছিলেন, যারা রাজপথে ছিলেন, যারা এই জুলাই আন্দোলনে কোনো না কোনোভাবে জড়িত, তাদের একটা বিশাল অংশ গতকালকে থেকে আমরা দেখতে পেয়েছি যে তারা বারবার এই জাদুঘরের ভেতরটা দেখবার জন্য ব্যাপক আগ্রহ নিয়ে আসছেন এই জুলাই জাদুঘরের সামনে। আপনি জানেন যে গণভবন যে ছিল, গেল 17 বছর যে দমন পীড়নের রাজনীতি করেছিল, গেল 15-17 বছরের যে দমন পীড়ন ছিল, সেটির অনেক নিদর্শন আমরা জুলাই জাদুঘরে দেখতে পেয়েছি কালকে। এছাড়াও আমরা এখানে দেখেছি যে জুলাই আন্দোলনের সব স্মৃতি দেয়াল জুড়ে যেন আসলে সেই গল্পগুলোই বারবার বলছে। এবং এখানে যারা আসছেন তারাও কিন্তু বলছেন যে এই জুলাই জাদুঘরটাকে যেভাবেই হোক, জুলাই গবেষণা নিয়ে যেভাবেই হোক আরও কীভাবে একে বাড়ানো যায়, আরও কীভাবে এর পরিধি বাড়ানো যায়, জুলাই নিয়ে আরও কীভাবে গবেষণা করা যায়, এর বিস্তার, এই সব কিছু নিয়ে তারা আসলে এই জুলাইকে টিকিয়ে রাখার জন্য যা যা করা দরকার সরকার এবং সরকারকে এটা তারা বারবার বলছেন। এবং আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে এই শুধু এই জুলাই জাদুঘর না, এখানে মূলত যারা শহীদ পরিবারের সদস্যরা ছিলেন, গতকাল আমরা অনেকের সঙ্গে কথা বলেছি, তারাও বলছিলেন যে এইখানে যারা নিয়ন্ত্রণ করছেন এই বিষয়টাকে, মূলত যারা কর্তৃপক্ষ রয়েছেন, তারা যেন এখানে আরেকটু কড়াকড়ি হন, যেন কোনোভাবেই এর ভেতরে কোনো কিছুর ক্ষতি না হয়, এটা যেন সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে সবাই দর্শনার্থীরা দেখতে পারেন। সারিকা, এই ছিল আমার কাছ থেকে সবশেষ খবরাখবর। মহাজি, ধন্যবাদ আপনাকে। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রাঙ্গণ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মুহাজির হক। জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হলো চরম হট্টগোল। প্রামাণ্যচিত্রে অসঙ্গতি ও ইতিহাস বিকৃতির অভিযোগ তুলে ক্ষোভ জানান এনসিপি নেতারা। বিশৃঙ্খল পরিস্থিতিতে অনুষ্ঠানস্থল ছেড়ে যান বিদেশি কূটনীতিকরা। হট্টগোলের ঘটনায় ক্ষোভ জানিয়ে রাষ্ট্রপতি বলেন, প্রামাণ্যচিত্রে অনেক ভুল রয়েছে, যেখানে আবু সাইদের ছবি নেই সেটি কোনো প্রামাণ্যচিত্র নয়। প্রামাণ্যচিত্রে অসঙ্গতি এবং ইতিহাসের দলীয়করণের অভিযোগ তুলে খোদ রাষ্ট্রপতির উপস্থিতিতে এই হট্টগোল। নজিরবিহীন এই ঘটনা ঘটে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সংবর্ধনা অনুষ্ঠান এবং আলোচনা সভায়। আগুনে যেন ঘি ঢালেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। আপনারা কি নিজেদের জাহির করার জন্য আসছেন? ডকুমেন্টারি দেখানোর জন্য আসছেন? কি করছেন আপনারা? শহীদদের জন্য আপনারা কি করছেন? পরিস্থিতি সামলাতে এনসিপি নেতা আখতার হোসেনকে মঞ্চে ডাকেন স্বরাষ্ট্রমন্ত্রী। এনসিপির সদস্য সচিব কথা বলবেন। এক পর্যায়ে এ নিয়ে মুক্তিযুদ্ধ মন্ত্রী দুঃখ প্রকাশ করলে পরিস্থিতি শান্ত হয়।
যদিও ততক্ষণে অনুষ্ঠানে আগত বিদেশি কূটনীতিকরা বেরিয়ে যান। পরে বক্তব্য দিতে এসে ইতিহাসে দলীয়করণের অভিযোগ তুলেন এনসিপি নেতারা, আর গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানায় জামাত। মুক্তিযুদ্ধের ইতিহাসকে যেমন একপেশে আওয়ামী লীগ দখল করেছিল, ঠিক একই ধরনের একটা পরিস্থিতি এখানে তৈরি হয়েছে। গণভোটের গণরায় কার্যকর করে এই রক্তাক্ত জুলাইয়ের গণ আকাঙ্ক্ষাকে আপনি বাস্তবায়িত করে ইতিহাসে আপনি স্মরণীয় বরণীয় হয়ে থাকতে পারেন। জুলাইয়ের কৃতিত্ব নেয়ার প্রতিযোগিতা চলছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আদালত ঠিক করবে আওয়ামী লীগের পরিণতি। জুলাইয়ের কৃতিত্ব নেওয়ার জন্য, রাজনীতি করার জন্য সবাই প্রতিযোগিতায় নেমেছে। আমরা প্রতিযোগিতা করছি জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য। আমরা এক্সিকিউটিভ অর্ডারে যেমন কোনো রাজনৈতিক দলের নিষিদ্ধ ঘোষণা চাই না, কিন্তু বিচারিক প্রক্রিয়া অবশ্যই আদালত নির্ধারণ করবে এই আওয়ামী লীগের কি হবে। প্রামাণ্যচিত্রে অসঙ্গতির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ। বলেন, জুলাইয়ের ইতিহাস গৌরবের। ডকুমেন্টারিতে অনেক ভুল আছে। প্রথম ভুল আমি দেখেছি, সেখানে তো আবু সাইদের ছবিই নাই। আবু সাইদ এই বিপ্লবের প্রতিচ্ছবি, প্রতীক। তার ছবি না থাকলে এটা কোনো ডকুমেন্টারি হলো না। সেখানে আরো নাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছবিও তো নাই। সুতরাং অনুশোচনা না থাকায় আওয়ামী লীগ নেতারা ডিসেম্বরে দেশে ফিরতে চাইছে বলেও মন্তব্য করেন রাষ্ট্রপতি। তো অন্যায়, অবিচার, খুন, গুম, মানি লন্ডারিং, হত্যা, নির্যাতন, আয়নাঘর, এতে তারা কোনো লজ্জাবোধ করে না তো। আবার বলে যে ডিসেম্বর মাসে আসেন। এর আগে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের হাতে সম্মাননা তুলে দেন রাষ্ট্রপতি মোহাম্মদ হাফিজউদ্দিন আহমদ। জুলাই শহীদ আশাকেন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। পরিচয় আছে, পরিবার আছে, এমনকি আছে পাসপোর্টও। তবুও 5 বছর ধরে রংপুর মেডিকেল কলেজের হিমঘরে পড়ে আছে ভারতীয় নাগরিক প্রবীর মণ্ডলের মরদেহ। শেষ বিদায়ের অপেক্ষা যেন শেষ হচ্ছে না। মৃত্যুর পর মানুষের শেষ ঠিকানা হয় আপনজনের কাছে, কিন্তু তা ভাগ্যে জোটেনি প্রবীর মণ্ডলের। মরদেহ পড়ে আছে মর্গে। 2021 সালের নভেম্বর ফেসবুকের পরিচিত এক নারী বন্ধুর সাথে দেখা করতে লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রামে আসেন ভারতের পশ্চিমবঙ্গের বাসিন্দা প্রবীর মণ্ডল। সেখানে অসুস্থ হওয়ার পর হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি তাকে। এরপর পাটগ্রাম থানায় হয় অপমৃত্যুর মামলা। ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। গঠন করা হয় মেডিকেল লিগ্যাল বোর্ড। এরপর থেকেই আইনি জটিলতায় থমকে আছে প্রবীরের শেষ যাত্রা। মৃত্যুর সময় তার বয়স ছিল 41 বছর। পরিবার ভারতীয় হাইকমিশন ও সরকারি অনুমোদন না পাওয়ায় হস্তান্তর হয়নি মরদেহ। আমাদের এখানে শুধু আমরা হসপিটালে রেখেছি, এখানে সেটাকে যখন আমরা এখান থেকে সরাতে হবে, তখন আসলে যেহেতু এটা পুলিশ প্রশাসনের মাধ্যমে আমাদের কাছে রাখা আছে, তো পুলিশ প্রশাসনের মাধ্যমে আসলে এটাকে এখান থেকে সরে বা পরবর্তীতে হয়তো বা এখানে প্রশাসনের মাধ্যমে কার্যকরী অবস্থাগুলো নিতে হবে। মৃত্যুর পরও সম্মানের সাথে বিদায়ের অধিকার আছে প্রতিটি মানুষের। তাহলে 5 বছর ধরে কেন অপেক্ষায় থাকবে একটি মরদেহ? এমন প্রশ্ন নাগরিক সমাজের। জীবিত অবস্থায় যেমন মানবাধিকার আছে, একটি ডেড বডিরও কিন্তু একটা অধিকার আছে। সেই অধিকারটা হচ্ছে তুমি আমাকে শেষ কৃত্য কিংবা শেষ কার্যটা সম্পাদন করে ফেলো। তো সেই জায়গাটা থেকে কিন্তু মানবাধিকারও লঙ্ঘন হয়। তার নিজ দেশে এবং নিজ পরিবারের কাছে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া উচিত। যদি তার পরিবার সেটি গ্রহণ করতে কিংবা সৎকার করতে সামর্থ্যহীন হয়, তাহলে আসলে আমাদের সরকার প্রশাসনকে দায়িত্ব নিয়ে সেটির সৎকার এবং শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন করা উচিত। জেলা প্রশাসন বলছে, পরিবারের সাথে যোগাযোগ করা হলেও আগ্রহ দেখায়নি মরদেহ নিতে। তাই আবেদন পেলে সৎকারের ব্যবস্থা করা হবে। আমরা রংপুর মেডিকেলে খোঁজ নিয়ে যেটা জেনেছি যে তার পরিবারের সদস্যরা এই লাশটা নিতে আসলে আগ্রহ প্রকাশ করেননি বলে ওনারা আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি পুলিশের যে ইউডি মামলাটা আছে, সেই মামলা থেকেও এই লাশ ডিসপোজালের বিষয়ে কোনো ধরনের নির্দেশনা আসলে আসেনি। সৎকারের ব্যবস্থার জন্য অথবা তার দেশে প্রেরণের জন্য আমরা অনুমতি চেয়েছি যে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে আমাদের কর্তৃপক্ষের মাধ্যমে, এখনো কোনো অনুমতি পাওয়া যায় নাই। আইনি জটিলতায় যেন কোনো মরদেহ দীর্ঘদিন পড়ে না থাকে, সেজন্য দ্রুত তদন্ত শেষে কার্যকর পদক্ষেপ নেয়ার তাগিদ সবার। ফখরুল শাহিন, চ্যানেল 24, রংপুর। সিলেটে 24 ঘন্টায় হাম উপসর্গে আরও 2 শিশুর মৃত্যু হয়েছে।
এ নিয়ে বিভাগে হাম ও উপসর্গে মারা গেছে 120 জন। এ তথ্য নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর। জানায়, গতরাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল ও শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাম উপসর্গ নিয়ে 2 শিশুর মৃত্যু হয়। তাদের বয়স 7 মাসেরও কম। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে 304 জন। সময় হলো আরেকটি বিরতির, ফিরছে একটু পরেই, সাথেই থাকুন।